মাস্টার মশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। বাংলার সমাজ জীবনে কিংবদন্তিতে পরিণত হওয়া আতঙ্ক সিনেমার এই সংলাপটি আজ 2025 সালেও কি ভীষণ রকম প্রাসঙ্গিক তা নিশ্চয়ই আপনাদের আলাদা করে বলে দিতে হবে না। এই সংলাপটিকে চিরকালীন করে তোলা আতঙ্ক সিনেমার পরিচালক তপন সিংহর মৃত্যুদিন 15ই জানুয়ারি 2009 সাল। বাংলা ভাবনার আজকের ভিডিওতে আমরা শুনব তপন সিংহর সিনেমা জীবনের কথা, তার সিনেমা তথা জীবন দর্শনের কথা। চলুন শুরু করা যাক। তপন সিংহ আর বৈচিত্র্য যেন প্রতিশব্দ। তিনি রবীন্দ্রনাথেও যেমন আছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ও, শঙ্করে যেমন, শরদিন্দুতেও, গৌরকিশোর ঘোষে যেমন, বনফুলেও তেমন। কখনো একঘেয়ে হতে চাননি তিনি, আর তাই একটা ছবি করে উঠবার পরের ছবিতেই তিনি স্থান, কাল, পাত্র পাত্রীকে এমন এক জায়গায় নিয়ে গিয়ে ফেলেন যে দেখে বিস্ময় লাগে। ঝিন্দের বন্দির পরের ছবি কিনা হাঁসুলি বাঁকের উপকথা। কাকে নিয়ে না কাজ করেছেন তিনি! উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে অশোক কুমার, দিলীপ কুমার, সায়রা বানু, বৈজয়ন্তীমালা, মাধবী মুখোপাধ্যায়, রুমা গুহ ঠাকুরতা, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, তনুজা এবং অরুন্ধতী দেবী তো আছেনই। নির্মল কুমার তার ছবিতে প্রায় অচ্ছেদ্য। বাংলা ছবির দর্শকদের মঞ্চ থেকে তুলে নিয়ে এসে উপহার দিচ্ছেন অজিতেশ, রুদ্রপ্রসাদ, মনোজ মিত্রকে। জাত চেনাচ্ছেন স্বরূপ দত্ত, সমিত ভঞ্জের। এমনকি ছবি বিশ্বাস, ছায়াদেবীকে তিনি হাত ধরে বসিয়ে দিচ্ছেন বিশ্ব সিনেমার তখ্তে। তপন সিংহ শুধু চলচ্চিত্র পরিচালক নন, আদ্যন্ত একজন চলচ্চিত্রকার। ছবির বিষয় বাছা থেকে শুরু করে চিত্রনাট্য, কাস্টিং, সঙ্গীত, অভিনয়, শুটিং, ছবির পোস্ট প্রোডাকশন থেকে মুক্তি, এমনকি তারপরেও যে দীর্ঘ যাত্রা পথটা থাকে, সে পথ তপন সিংহ 50 হেঁটেছেন এবং প্রত্যেকবারই বুঝিয়ে ছেড়েছেন চলচ্চিত্র কাকে বলে, কোথায় তার রস, কেনই বা তার শিল্প। বাংলার ছোট্ট মেয়ে মিনি আর তার সাথে সখ্য গড়ে ওঠা আফগান কাবুলিওয়ালা রহমত। রবীন্দ্রনাথের এই গল্পটা আমাদের সবারই পড়া। 1957 সালে এই কাবুলিওয়ালা গল্পটাকে সিনেমার পর্দায় নিয়ে এসে ফেলে হইচই লাগিয়ে দিলেন তপন সিংহ। বিলি ওয়াইল্ডার, জন ফোর্ডদের কাজ দেখে অনুপ্রাণিত আমেরিকায় সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর অভিজ্ঞতা সম্পন্ন তপন দেশে ফিরে চলচ্চিত্র পরিচালনাকেই পেশা হিসেবে বেছে নিলেন। বীরভূমের মুরারই থানার জাজি গ্রামে প্রসিদ্ধ সিংহ পরিবারের সন্তান তপন ছোট থেকেই বিজ্ঞানের প্রতি অনুরক্ত, আর তার ছিল একটি অনুসন্ধিৎসু মন। সে কারণেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স পাশ করবার পরেও চাকরি খুঁজতে 10টা 5টার অফিসে তিনি হতে দেননি। কাজের খোঁজে পৌঁছে গেছিলেন তখনকার নিউ থিয়েটার্সে। এই নিউ থিয়েটার্সেই শব্দ সহকারী হিসেবে 1946 সালে যোগ দিলেন তিনি। শব্দ সহকারী থেকে চিত্র পরিচালক হয়ে ওঠার যাত্রাপথটা মসৃণ ছিল না, সহজ ছিল না, একথা সত্য। কিন্তু ওই অনুসন্ধিৎসু মনটাই তৈরি করে দিয়েছিল চলচ্চিত্রকার তপন সিংহকে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে তপন সিংহর প্রথম ছবি অঙ্কুশ মুক্তি পায় 1954 সালে। প্রথম হলেও এই ছবিটা উল্লেখের দাবি রাখে, কারণ এখানেই তপন সিংহ প্রথম পান উত্তম কুমারকে। উত্তম কুমার তখনও মহানায়ক হয়ে ওঠেননি। তপন সিংহর ডাকে তিনি এই ছবিতে একটা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, যার পরবর্তীতে উপহার ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন উত্তম কুমার। অঙ্কুশ ছবির চিত্রনাট্য উত্তম কুমারের পছন্দ হওয়ায় তপন উত্তম কুমারকে নিজের মতো করে সংলাপ বলবার স্বাধীনতা দিয়েছিলেন। সে কথা শুনে উত্তম কুমার খুশি হয়ে তপন সিংহকে বলেন,
তোমার কাছেই প্রথম শুনলাম, জানো তো। অন্য সব ডিরেক্টররা যা ডায়লগ লেখে সেভাবেই বলতে বলে, এভাবে অভিনয় হয় বলো? তপন সিংহ নিজের ভেতরের আমিটাকে বের করে আনবার জন্য অভিনেতাদের ঠিক এতটাই পরিসর দিতেন। আমরা যদি সেই সময়টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো বাংলা চলচ্চিত্রে সাহিত্যের রূপায়ণ সবে শুরু হয়েছে। অগ্রদূত মানে বিভূতি লাহা আশাপূর্ণা দেবীর গল্প নিয়ে অগ্নি পরীক্ষা ছবি বানাচ্ছেন। সে সময় মনে করা হতো চড়া গলায় সংলাপ, মেলোড্রামা, পৌরাণিক গান ইত্যাদি চিরাচরিত ফর্মুলা ছবি হিট করবার জন্য অনিবার্য। বিমল রায় বা বিভূতি লাহারা এই ধারা থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী বাণিজ্য সফল ছবি তথা দর্শকদের পেতে চাইছিলেন। এই নতুন ধারায় তপন সিংহ জোয়ারের মতো। সত্যজিৎ বা ঋত্বিকের মতো তিনি একেবারে নিরীক্ষার রাস্তায় হাঁটেননি, বরং বেছে নিয়েছেন মাঝামাঝি একটা পথ, যেখানে ব্যক্তির অনুভূতিকে তিনি হাজির করে দিয়েছেন সমষ্টির ব্যাপ্তিতে, করে তুলেছেন চিরকালীন। কাবুলিওয়ালা সিনেমাটার কথাই ধরা যাক। রহমত আফগানিস্তানে তার মেয়েকে ফেলে এসে দাঁড়িয়েছে এক গৃহস্থের দরজায়। ছবি বিশ্বাসকে রহমতের ভূমিকায় দেখে সত্যি সত্যি আমাদের মনে হয় তিনি যেন নিঃসঙ্গতার প্রতিভূ। আর তারপর তিনি মিনির মধ্যে খুঁজে পান তার সেই ফেলে আসা সন্তানকে। আসলে তপন সিংহ বারবার মানুষের চিরকালীন সংবেদনশীলতার ওপর গুরুত্ব দিয়ে গেছেন। এ প্রসঙ্গে যৌতুগৃহ সিনেমাটার কথা না বললে বোধহয় খানিকটা অপরাধী করা হবে। প্রধান চরিত্রে মহানায়ক উত্তম কুমার আর তার স্ত্রীর চরিত্রে অরুন্ধতী দেবী। উত্তম কুমারের মনে প্রচন্ড স্বাদ সন্তান পাবার, কিন্তু স্ত্রী অরুন্ধতী দেবী সন্তান ধারণে অক্ষম হওয়ায় দুজনের বিচ্ছেদ ঘটে। উত্তম কুমারের মনে তখন সমাজের কটু কথা শোনার ভয়, পিতৃত্বের আকাঙ্ক্ষা আর উত্তরাধিকার পাওয়ার ইচ্ছে। কিন্তু অনেকদিন পরে যখন আবার দুজনের দেখা হয় তখন তারা বুঝতে পারেন বিচ্ছেদ ঘটলেও পরস্পরের মধ্যে থাকা অনুভূতিটা মরে যায়নি। এখানেই দর্শকের হৃদয়ের সংবেদ ধাক্কা খায়। কাগজে কলমে সম্পর্ক নেই, কিন্তু পরস্পরের প্রতি থাকা এই অনুভূতি, এটাও কি একটা সম্পর্ক নয়? আসলে তপন সিংহ যৌতুগৃহ সিনেমায় উত্তম কুমার বা অরুন্ধতী দেবী অভিনীত দুটি চরিত্র কোনোটিকেই দেবতা বা শয়তান বানাননি। তারা মানুষ, আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দি নিয়ে তৈরি তপন সিংহের সিনেমাটি বক্স অফিস তো বটেই, দর্শকদের মনেও সাড়া ফেলে দেয়। এখানে ময়ূরবাহনের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নির্বাচন করে তপন সিংহ এমন একটা ধারা তৈরি করলেন যে এরপরে উত্তম কুমার সৌমিত্র এই জুটিকে বাংলা সিনেমায় আমরা অনেকবার দেখতে পাবো, যার শুরুটা তপন সিংহের হাত ধরেই। 1967 সালে হাটে বাজারে সিনেমায় তপন সিংহ আমাদের সামনে হাজির করেন এক মানবিক ডাক্তারের চরিত্র, যে চরিত্রে অভিনয় করেন অশোক কুমার। সেখানে তিনি শুধু রোগীর সেবা করেই ডাক্তারির কর্তব্য পালন করেন না, মানুষ হিসেবে তিনি গ্রাম্য এক বিধবাকে জমিদারের লম্পট ছেলে লক্ষ্মণলালের হাত থেকে রক্ষাও করেন। বিধবার চরিত্রে বৈজয়ন্তীমালা আর লক্ষ্মণলালের চরিত্রে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আজও আমাদের মন কেড়ে নেয়। তপন সিংহের সিনেমায় একটা বড় জায়গা জুড়ে থেকেছে ব্যক্তির বিকাশ, তাদের চিন্তা চেতনার বিকাশ। আদতে তপন সিংহ মনে করতেন কোনো সমষ্টির চাপের মুখে পড়ে ব্যক্তির স্বাতন্ত্র্য বিসর্জন দেওয়া উচিত নয়। তাই যখন সাম্যবাদ বা প্রগতির নামে ব্যক্তির বিকাশকে রুদ্ধ করা হয়,
সেটির সমালোচনাও তপন সিংহ হাজির করেন তার সেলুলয়েডে। 1970 সালে গৌর কিশোর ঘোষের গল্প অবলম্বনে সাগিনা মাহাতো ছবিটার কথাই ধরা যাক। সেখানে চা বাগানের নেতা সাগিনা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত করছেন শ্রমিকদের। আর সে সময় কোনো এক বামপন্থী পার্টির নির্দেশে কমরেড অমল সাগিনাকে সাহায্য করতে এলেন। কিন্তু তারপরে যখন একটা সংকটের মুহূর্ত এসে উপস্থিত হয়, তখন পার্টির নির্দেশে কমরেড অমল নিষ্পৃহ থাকেন, ঝাঁপিয়ে পড়েন না সাগিনাদের লড়াইতে। তপন সিংহ এখানেই কর্তৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তপন সিংহ কখনোই মানুষের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে ভোলেননি। তিনি মনে করতেন মানুষের ভেতরের আশাবাদ যতদিন অবধি জীবিত থাকে, ততদিন সেই মানুষের জীবনে নতুন সম্ভাবনার কথাও বেঁচে থাকে। মনোজ মিত্রের নাটক অবলম্বনে বাঞ্ছারামের বাগান সিনেমাটিতেও এই মূল কথাটাই ধরা রয়েছে। বৃদ্ধ অশীতিপর বাঞ্ছারাম তার নাতিকে হারিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঘটনাচক্রে সে যখন তার নাতি, নাতবউ আর তাদের ছেলেকে নিজের কাছে ফিরে পেল, তখন বাঞ্ছারাম আর মরতে পারল না, বেঁচে থাকবার নতুন স্বপ্ন দেখতে শুরু করলো। এইটাই বাঞ্ছারামের বাগান সিনেমাটির মূল নির্যাস। বাস্তব বারবার কথা বলেছে তপন সিংহর সিনেমায়। আতঙ্ক, হাঁসুলি বাঁকের উপকথা, অভিমন্যুর মতো সিনেমা তার প্রমাণ। আজ যখন দিল্লি, হাথরাস, কাঠুয়া, উন্নাও, আরজি করের মতো ঘটনা ঘটে চলে, তখন আমাদের মনে পড়ে যায় তপন সিংহর বানানো আদালত ও একটি মেয়ে সিনেমাটির কথা, যেখানে তপন সিংহ আমাদের সামনে হাজির করেন শিক্ষিকা উর্মিলাকে, যিনি ধর্ষিতা হবার পর বিরোধী পক্ষের প্রভাবশালী উকিল বারবার উর্মিলাকে অপদস্থ করে, কিন্তু উর্মিলা হেরে যান না, তবে ভেঙে পড়েন, খাওয়া দাওয়া ছেড়ে দেন। আর তখনই উর্মিলার বাবার মুখ দিয়ে তপন সিংহ বলান, বাঁচতে হলে লড়তে হবে, লড়তে হলে খেতে হবে। অফিসের সহকর্মীদের বিব্রতকর প্রশ্নের মুখে চপেটাঘাতের মতো তিনি টেবিলে লিখে রাখেন, আমার ধর্ষিতা মেয়ে ভালো আছে। এখানে আর 5টা সিনেমার নায়কের মতো কেউ এসে উর্মিলাকে বাঁচায় না। নিজের লড়াই উর্মিলা নিজেই লড়েন, এবং তারপর তিনি সত্যের মুখ দেখতে পান। আদালতে মামলা উঠবার পর উর্মিলার চাকরি চলে যায়, তার পাশে দাঁড়ানোর লোক প্রায় কেউই থাকে না, কিন্তু তারপরেও নিম্ন আদালতে উর্মিলা বিচার পান, সত্যের জয় তিনি দেখতে পান। তবে সত্যের জয় যে সবসময় সুখকর হয় না, সে কথাও তপন সিংহ আমাদের কাছে হাজির করেছেন আতঙ্ক সিনেমার মধ্যে, যেখানে স্কুল শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় ঘটনাচক্রে একটি হত্যাকাণ্ড দেখে ফেলেন, কিন্তু সৌমিত্র চুপ করে না থেকে আওয়াজ তোলেন, আর এর প্রতিদান হিসেবে তার মেয়ের মুখে অ্যাসিড মেরে যায় ওই হত্যাকারীরা। নিহতের পরিবার বিচার পেলেও অ্যাসিড দগ্ধ মুখ নিয়ে সৌমিত্রর মেয়ের চরিত্রে অভিনয় করা দেবশ্রী বিচার পান না। আর গল্প হলেও সত্যি, এই সিনেমাটায় তপন সিংহ আমাদের হাজির করেন এমন একটা পরিবারের সামনে যেখানে সমস্ত কিছু আছে, যেটা নেই সেটা হচ্ছে শ্রমের আনন্দ। আর সেখানেই রবি ঘোষ এসে শ্রমের আনন্দকে ফুটিয়ে তোলেন। সুখ বলে ওঠো সারি, ঘুমায় না আর, এ জীবন ফিরে গেলে আসে না আবার। গানটি
এই চিরায়ত শ্রমের আনন্দেরই দ্যোতক। যে কোনো শিল্পে প্রাদেশিকতাকে প্রাধান্য দিলে তা সীমাবদ্ধ হয়ে পড়তে বাধ্য। তাই তপন সিংহকে শুধু বাঙালি হিসেবে না দেখে আমরা যদি বিশ্ব নাগরিক হিসেবে দেখতে পারি, তাহলে বুঝতে পারবো তার হাত ধরে কিভাবে সমাজের গল্পেরা সত্যি হয়ে ওঠে। তপন সিংহ আমাদের দাঁড় করিয়ে দেন একটা আয়নার সামনে, যেখানে গোটা সমাজ দেখতে পায় নিজের প্রতিরূপকে। এখানেই তপন সিংহর বিশিষ্টতা। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তপন সিংহর এই সিনেমা তথা জীবন দর্শনকে অনুধাবন করবার সামান্য চেষ্টাটুকুই করলাম মাত্র। জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। আগামীতে আরও অনেক ভিডিও নিয়ে আমরা হাজির থাকবো আপনাদের কাছে। ধন্যবাদ। বাংলা ভাবনা।